আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় পৃথিবী এবং মহাকর্ষ এই অধ্যায়ের উপরে আজকে আমরা স্টাডি করব। তো এইখানে আমরা যদি দেখি যে কয়েকটা টপিকস এবং খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে মহাকর্ষ, যেটা তারপরে আমরা দেখতে পাচ্ছি নিউটনের মহাকর্ষ সূত্র এবং মহাকর্ষ বল সম্পর্কে বলা হয়েছে। তারপর এখানে আমরা যদি বলি যে অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ, এই অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্কটা কি, তারপর শুধু ত্বরণ কি জিনিস সেটাও আমাদের আগে জানা লাগবে। তারপর অভিকর্ষ ত্বরণ কি সেটা জানবো, এবং অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ কি তারপরে আমরা সেটা জানবো। এরপর যদি এখানে পাই যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, তো অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয় কিসের উপরে ভিত্তি করে, হ্যাঁ অভিকর্ষ, সেই ব্যাপারে এখানে আমরা পড়াশোনা করব। তারপর তো ভর এবং ওজন কি, ভর এবং ওজনের সংজ্ঞা এবং ভর এবং ওজনের মধ্যে পার্থক্য এবং ভর এবং ওজনের মধ্যে যে সম্পর্ক, হ্যাঁ সেই ব্যাপারে এখানে আমরা পড়াশোনা করব। আরো দুইটা টপিকস থাকবে, যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ এবং বস্তুর ওজন। তো এইখানে পৃথিবীর বিভিন্ন ত্বরণ এবং বস্তুর ওজন যে বিভিন্ন রকমের হয়, হ্যাঁ বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ বিভিন্ন রকম, সেই বিষয়ে আমরা পরবর্তীতে, এবং এখানে আরো একটা বিষয় আমরা ইনক্লুড করবো পরবর্তী লেকচারে, সেটা হচ্ছে লিফট এবং ঘর্ষণে ওজনের যে ভ্যারিয়েশন হয়, তারতম্য হয়, বা যদি ইন শর্ট আমরা বলি যে ওজনহীনতার যে অনুভূতিটা আসলে কিরকম, হ্যাঁ কি কারণে হয়। তো এই বিষয়গুলো আমরা পরবর্তী লেকচারে আপলোড করবো। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। নিউটনের মহাকর্ষ সূত্র এবং মহাকর্ষ বল। তো এখানে নিউটন বলছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের, অর্থাৎ মধ্যবর্তী যে ইন্টারনাল ডিস্টেন্স থাকে তাদের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বলছে বস্তু কণাদের সংযোগ সরেখা বরাবর ক্রিয়া করে। তো ধরি আমরা এমন ভরবিষ্ট একটা বস্তু এবং আর একটা বস্তু আমরা ধরলাম M2 ভরবিষ্ট আর একটা বস্তু। এখন এদের এই সংযোগ বসে কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে কে, বল। তো বল এখানে যদি বলি সেন্টার পয়েন্ট, এটা যদি এই কেন্দ্র থেকে এখানে একটা সেন্টার পয়েন্ট এই কেন্দ্র, তাহলে আমরা যদি বলি যে কেন্দ্রের এই যে সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, তাহলে M ভরের বস্তু এবং M2 ভরের বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। যদি মধ্যবর্তী দূরত্ব d হয়, এটাকে তোমরা r দিয়ে চাইলেও প্রকাশ করতে পারো, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব d বা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, যে যেভাবে ডেনোট করে, হ্যাঁ r দিয়েও মধ্যবর্তী দূরত্বকে ডেনোট করা যায়, আবার আমরা জানি এখানে d দিয়ে মধ্যবর্তী দূরত্বকে ইন্টারনাল ডিস্টেন্স এবং মধ্যবর্তী দূরত্ব d দিয়েও প্রকাশ করা যায়। এখন এখানে বলছে যে M1 এবং M2 ভরের দুইটা বস্তু, M1 এবং M2 ভরবিষ্ট দুইটা বস্তু, এই দুইটা বস্তুর, হ্যাঁ তাদের বলছে কি, যে নিউটনের যে সূত্রটা, যে প্রথম অংশে বলছে যে এই দুইটার গুণফল হবে কি, বলছে যে আকর্ষণ বলের মান হবে বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক। তো সমানুপাতিক যে আকর্ষণ বল, তাহলে আমরা যদি বলি যে আকর্ষণ বল, তাহলে আকর্ষণ বল হচ্ছে F, তাহলে আকর্ষণ বল সমানুপাতিক বলছে, তারপরে হবে কি তাদের ভরের গুণফল। তাহলে M1 M2 হচ্ছে দুইটা অবজেক্টের ভর, এবং M1 হচ্ছে একটা অবজেক্টের ভর, আর ডিফারেন্ট আরেকটা অবজেক্ট হচ্ছে M2, এবং তাদের ভরের যে গুণফল সেটা হচ্ছে কি এই আকর্ষণ বল, সে আকর্ষণ বলের প্রপোর্শন বা সমানুপাতিক। এরপরে বলছে কি যে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে আকর্ষণ বল আবার বলছে F, সেটা কি মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে 1 ডাউন d স্কয়ার আমি দিলাম, তাহলে ওখানে তো r স্কয়ারও দিতে পারো। তো মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে হচ্ছে 1 ডাউন সামথিং আকারে লিখতে হয় ব্যস্তানুপাতিক যদি হয়, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তোমার ব্যস্তানুপাতিক যদি হয় ব্যস্তানুপাতিক, তাহলে 1 ডাউন আকারে লিখবো, আর এইটা হচ্ছে গিয়ে সমানুপাতিক, তাহলে সমানুপাতিক। এখন সমানুপাতিক বা অনুপাত, তাহলে এখানে ব্যস্তানুপাতিক এবং সমানুপাতিকটা কি, সমানুপাতিক হচ্ছে গিয়ে যদি আমার ভর বাড়ে, তাহলে আমার দেখা গেছে যে আকর্ষণ বলের পরিমাণ বা মাত্রা বৃদ্ধি পাবে, এবং যদি এই ভর বেড়ে যদি আমার কি হয়, অর্থাৎ এই যদি দ্বিগুণ হয়, অর্থাৎ এইটা যদি বেড়ে দ্বিগুণ হয়, তাহলে আকর্ষণ বল সেটাও আমার বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হবে। যদি ভর আমার বেড়ে যদি 3 গুণ হয় বা 4 গুণ হয়, তাহলে এটাও রেসপেক্টিভলি 3 গুণ বা 4 গুণ হারে এরকম বৃদ্ধি পাবে, অর্থাৎ বর্ধিত বল 3 গুণ বা 4 গুণ হবে। তাহলে আমার এই ভরের কম বেশির সাথে এইটার আকর্ষণ বলের কম বা বেশির সম্পর্ক, তাহলে এই যে এই একটা ভর এটা যদি বৃদ্ধি পায়, তার সাথে কি হয়, তা দেখতে পাচ্ছি আমরা আকর্ষণ বলও বৃদ্ধি পায়। তো এই যে একটা বৃদ্ধি পাইলে আর একটা বৃদ্ধি পায়, একটা বেড়ে গেলে আর একটা বেড়ে যায়, হ্যাঁ এটাকে বলা হয় সমানুপাতিক, হ্যাঁ সমানুপাতিক। আর ব্যস্ত অনুপাত হচ্ছে ঠিক তার উল্টাটা, অর্থাৎ আমার দুইটা অবজেক্ট, এইটার দুইটার ইন্টারনাল ডিস্টেন্স, এখানে আমি ডিএম কত ধরলাম 1 মিটার, হ্যাঁ ইন্টারনাল ডিস্টেন্স। এখন ইন্টারনাল ডিস্টেন্স 1 মিটার না হয়ে যদি এখানে 10 মিটার হয়, ধরো আরো ছোট করে যদি বলি যে 1 মিটার না হয়ে যদি এখানে আমার
ইন্টারনাল ডিস্টেন্স যদি 2 মিটার হয় তাহলে আমার কি হবে? তো 2 মিটার যদি হয় তাহলে এইখানে দেখো তাহলে এফ কি হবে? ব্যস্ত অনুপাতিক, এটা বাড়বে না কমবে? তাহলে আমরা যদি বলি 2 স্কয়ার তাহলে কত আসে? 2 স্কয়ার ইকুয়াল টু 4 আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 ডাউন 4। তার মানে দেখা গেছে তখন আমার কি হয়? 4 ভাগের 1 ভাগ হয় কি আকর্ষণ বলের মান। যদি এখানে বলি যে ডি যদি 3 হয়, অর্থাৎ ইন্টারনাল ডিস্টেন্স যদি 3 মিটার হয়, তাহলে আকর্ষণ বল কত হবে? আকর্ষণ বল হবে 1 ডাউন 3 স্কয়ার। দ্যাট মিনস কত আসবে? 1 ডাউন 9, তাহলে 9 ভাগের 1 ভাগ হবে। তাহলে দেখা গেছে যে আমার দূরত্ব যদি আমার বেড়ে যায়, অর্থাৎ 1 থেকে যদি 2 হয় তাহলে 4 ভাগের 1 হয় আকর্ষণ বল। দূরত্ব যদি বেড়ে যায়, অর্থাৎ যদি দূরত্ব যদি 3 মিটার হয়, তাহলে দেখা গেছে আমার আকর্ষণ বলের মান 9 ভাগের 1 ভাগ হয়। 9 ভাগের 1 ভাগ হয়। তাহলে বোঝা গেল যে দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণ বলের মান কমে যায়। দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণ বলের মান কমে যায়। আর যদি এরকম দূরত্ব যদি আর যদি বস্তুর যে দুইটা ভর আছে, ভর যদি বৃদ্ধি পায় তাহলে দেখা যায় যে আকর্ষণ বল সেটাও বৃদ্ধি পায়। তো এই জন্য বলছে যে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থ হচ্ছে এই, অর্থাৎ ভর যদি বৃদ্ধি পায় তাহলে আকর্ষণ বল বৃদ্ধি পাবে। আর এখানে বলছে যে দুইটার মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে আকর্ষণ বল হ্রাস পাবে বা কমে যাবে। কারণ এইটা এটার উল্টাটা সমানুপাতিক, এই জন্য এটা সমানুপাতিক আর এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, একটা আরেকটার উল্টা বা বিপরীত। তো এইখানে বলছে যদি আমি এইটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরি আর এইটাকে যদি আমি 2 নাম্বার ইকুয়েশন ধরি, তাহলে 1 আর 2 ইকুয়েশন থেকে আমরা কি পাই? দেখো 1 নাম্বার এবং 2 নাম্বার যে ইকুয়েশন দেওয়া আছে, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা পাই আমরা এফ, এটাও সমানুপাতিক m1 m2, তাহলে আমি বলতে পারি প্রপোর্শনেট। তাহলে এখানে আসবে m1 m2 আর এখানে আসবে কি ডি স্কোয়ার, কারণ এটা এইভাবে হয়, এই যে m1 আর হচ্ছে m2 ইনটু যদি বলি 1 ডাউন ডি স্কোয়ার। তাই এইটা উপরে আছে, এটা উপরে গেলে এই যে এখানে বসবে m1 আর হচ্ছে m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। তো দেখা গেছে এটা এরকম হয়। ক্যালকুলেশন সরাসরি এখানে করে দিলাম। তো এখানে বিষয়টা হচ্ছে এইটাকে যদি আমি এই প্রপোর্শনেট এই সিম্বলটাকে বা সাইনটাকে যদি আমি উজ্জ্ব করি, তাহলে দেখা যায় এখানে কি আসবে? সমান যদি নিয়ে আসি, তো এখানে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। সেটা কি? জি আনলাম আমি। এখন জি এখানে তাহলে দিলাম আমরা m1 এবং m2 আর ডিভাইড বাই কি ডি স্কোয়ার। এই যে একটা ধ্রুবক নিয়ে আসলাম, এটাকে বলা হয় যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই যে এটা হচ্ছে গিয়ে তোমার মহাকর্ষীয় সমানুপাতিক ধ্রুবক। তো মহাকর্ষীয়, তাহলে আমরা জি ইকুয়াল আমরা বলতে পারি সেটা হচ্ছে মহাকর্ষীয় মহাকর্ষীয় সমানুপাতিক ধ্রুবক। তাহলে মহাকর্ষীয় সমানুপাতিক ধ্রুবক। তো এইখানে যে এটাকে বলে মহাকর্ষীয় সমানুপাতিক ধ্রুবক বললাম, এই মহাকর্ষীয় সমানুপাতিক ধ্রুবক, তাহলে এর যে আমরা গাণিতিক যে মান, সে মানটা আসলে কি? গাণিতিক মানটা হচ্ছে কি আমরা 6 পয়েন্ট, আমরা যদি বলি 6.67 ইন্টু 10 ইনভার্স 11, আর এটা আছে নিউটন মিটার স্কোয়ার পার আমার আসবে এখানে কেজি স্কোয়ার। এখন তুমি যদি এটাকে এইভাবে দাও যে ইউনিটটা, যে এটা এইভাবে লেখা যায় বা এইভাবে দেওয়া যায় যে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এটা মাইনাস না, এটা হচ্ছে ইনভার্স, তাহলে কেজি ইনভার্স 2 এইভাবে দিলেও হবে, এইভাবে দিলেও হবে। হ্যাঁ, এইটা কিভাবে আসছে দেখো, আমরা যদি এইটাকে নিয়ে কাজ করি, যে এই এফ ইকুয়াল টু এইটাকে নিয়ে যদি কাজ করি, তাহলে দেখো এইটা কিভাবে ইউনিটটা আসছে। ইউনিটটা আসছে যে এটাকে তো আমরা বলবো যে এইটা হচ্ছে কি আমাদের মহাকর্ষীয়, আমাদের এটা হচ্ছে মহাকর্ষীয় বল। হ্যাঁ, তো মহাকর্ষীয় বল, এই যে মহাকর্ষীয় বল। তো মহাকর্ষীয় বল এফ, এফ হচ্ছে গিয়ে জি ইকুয়াল জি m1 m2 ডিভাইড বাই ডি স্কয়ার। জি তুমি এইখানে দিলেও হয়, আমি সামনে এর এফ বারের সামনে রাখছি, এটা বারের উপরে দিলেও হয়। তো এখানে যদি বলি জি হচ্ছে মহাকর্ষীয় সমানুপাতিক ধ্রুবক, এর গাণিতিক মান হচ্ছে এইটা। এখানে ইউনিটটা কিভাবে আসে দেখো, এইটা উপরে যদি ধরি আমি, তাহলে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ যদি ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে এইটার সাথে এটা গুণ হবে এবং এইটার সাথে এটা গুণ হবে। তাহলে জি ইকুয়াল আমার আসবে m1, এখানে আসবে m2, জি ইন্টু m1 m2, আর এখানে আসবে এফ ইন্টু এখানে আসবে ডি স্কোয়ার, এফ ইন্টু ডি স্কোয়ার। এখন আমার লাগবে কি? জি বের করবো আমি, তাহলে জি ইকুয়াল আমার কি আসবে? তো আমার জি ইকুয়াল আসবে এখানে, আমি যদি বলি যে এফ আগে যা ছিল ইন্টু ডি স্কোয়ার, আর এখানে আসবে m1 আর হচ্ছে গিয়ে m2। এখন এইখান থেকে আমরা জানি যে এফ আসলে কি? এফ হচ্ছে গিয়ে বল, এফ হচ্ছে বল, এই বলের যে একক। হ্যাঁ, এফ হচ্ছে বল, বা এটাকে ফোর্স আমরা যদি বলি, ফোর্স হচ্ছে বল
হ্যাঁ, বল। এই এর সিম্বল হচ্ছে এফ, এফ দিয়ে, ফোর্সকে এফ দিয়ে প্রকাশ করা হয়, বল। তাহলে এটা আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে এফ ইকুয়াল টু এম এ, এর একক হচ্ছে নিউটন। তো এটা উপরে ক্লাস উঠলে বুঝবা, এখানেও আলোচনা আছে, এগুলো বলতেছি পরে। তো এফ ইকুয়াল টু এম এ, এর একক হচ্ছে কি নিউটন। তো বলের একক নিউটন, তো বলের একক নিউটন, তো বলের একক নিউটন। আমরা এখানে তাহলে এন লিখতে পারি। হ্যাঁ, আর এখানে হচ্ছে ইন্টু ডিএস করে ডি, দূরত্বের একক কি মিটার, দূরত্বের একক এটা হচ্ছে গিয়ে দূরত্ব, বা এটাকে বলে ডিস্টেন্স। এই ডিস্টেন্সকে ডি দিয়ে ডেনোট করা হয়, আর এর ইউনিট হচ্ছে গিয়ে এম। তাহলে এখানে যেহেতু ডি স্কোয়ার আছে তাহলে হবে এম স্কোয়ার, আর এম হচ্ছে গিয়ে ম্যাস। এম হচ্ছে কি ম্যাস, এই ম্যাস এটাকে এম দিয়ে ডেনোট করা হয়, এর একক হচ্ছে গিয়ে কেজি, এর একক কি কেজি। তাহলে আমি এখানে বলতে পারি এখানে হবে কেজি ইন্টু আর একটা এম টু আছে ভর, সেটারও তো ইউনিট হবে কেজি। তাহলে আমি এটাকে বলতে পারি নিউটন মিটার স্কোয়ার ডিভাইড বাই এখানে আসবে কি কেজি স্কোয়ার। তো এটাকে যদি আমি এইভাবে লিখি যে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার লেখা যায়। আবার এইটাকে চাইলে আমি এইভাবে লিখতে পারি, এটা যদি উপরে নিয়ে যাই তাহলে ইনভার্স হয়ে যাবে সূচকের নিয়মে, নিউটন মিটার স্কোয়ার তাহলে হবে কেজি ইনভার্স টু। তাহলে এটা আশা করি বুঝতে পারছো যে কিভাবে ইউনিটটা নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার হলো, অথবা নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু হলো। তো এইটা হচ্ছে গিয়ে এই মহাকর্ষীয় সমানুপাতিক ধ্রুবক। তো মহাকর্ষীয় সমানুপাতিক ধ্রুবক একে আমরা যদি বলি যে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয়, বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকও বলে। এই বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক আর এই মহাকর্ষীয় সমানুপাতিক ধ্রুবক একই বিষয়। হ্যাঁ, তো এর মানের কোনো পরিবর্তন হয় না, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা এই যে ভ্যালুটা বললাম যেটা বের করছে, এটা এটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা ভ্যালুটা একটা কনস্ট্যান্ট, হ্যাঁ, অর্থাৎ স্থির থাকে, অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, শুরুতে যা শেষেও তা একই রকম থাকে, মানের কোনো চেঞ্জ হয় না, এটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এখানে বলছে যে আমরা যদি এটাকে একটু শর্টলি যদি একটু আমরা যদি ব্যাখ্যা করি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে এইখানে যে বললাম যে দুইটা অবজেক্ট দেওয়া আছে, এখানে এমন ভরবিশিষ্ট একটা অবজেক্ট, এম টু ভরবিশিষ্ট একটা অবজেক্ট। সো লেট আস সাপোজ যে এটা হচ্ছে গিয়ে এম ওয়ান হচ্ছে কত 1 কেজি। হ্যাঁ, 1 কেজি, আর এটাও ধরলাম আমরা 1 কেজি। তো এখানে 1 কেজি, এটাও 1 কেজি, তাহলে 1 কেজি ভর বিশিষ্ট দুইটা অবজেক্ট, এই দুইটা অবজেক্টের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, কত মিটার, 1 মিটার হয়। তো 1 কেজি ভরবিষ্ট, 1 কেজি ভরবিষ্ট দুইটা অবজেক্টের, দুইটা বস্তুর তাদের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার হয়, বা তাদেরকে যদি আমি 1 মিটার দূরত্বে স্থাপন, 1 মিটার দূরত্বে রেখে যদি আমি এই অবজেক্টকে এবং এই অবজেক্টকে যদি তাদের কেন্দ্র রেখা বরাবর তাদেরকে যদি কি করি, সংযোগ করি। হ্যাঁ, অর্থাৎ এইখানে আমরা এম ওয়ান এর যে সেন্টার পয়েন্ট এবং এম টু অবজেক্টের যে সেন্টার পয়েন্ট, এই দুটো কি করলাম, কেন্দ্র সংযোগ সরলরেখা বরাবর, এই যে এই কেন্দ্র সংযোগ সরলরেখা বরাবর তারা কাজ করতে থাকে। হ্যাঁ, বা অ্যাক্টিং থাকে। এই কতটুকু দূরত্বে থেকে, 1 মিটার দূরত্বে থেকে। হ্যাঁ, তো এম ওয়ান এবং এম টু ভরবিষ্ট মানে 1 কেজি, এটাও 1 কেজি, তাহলে এই 1 কেজি এবং এটাও 1 কেজি, এই ভরবিষ্ট দুইটা অবজেক্ট, হ্যাঁ, দুইটা বস্তু, তাদের যদি কেন্দ্র সংযোগ সরলরেখা সেটা যদি কি হয় 1 মিটার দূরত্ব থেকে যদি তারা পরস্পরকে কি করে, আকর্ষণ করে, তাহলে একটা বলে তারা আকর্ষণ করে, একটা বলে আকর্ষণ করবে, অর্থাৎ এম ওয়ান এই এম টু কে একটা আকর্ষণ করবে নির্দিষ্ট একটা বলে, আবার এম টু এম ওয়ান কে একটা আকর্ষণ করবে, এখানে একটা নির্দিষ্ট একটা বলে তারা আকর্ষণ করবে। কতটুকু দূরত্ব থেকে, যদি 1 মিটার দূরত্ব থেকে তারা পরস্পরকে আকর্ষণ করে। কি বরাবর, এখানে বসে কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর, এই যে কেন্দ্র, এটা কেন্দ্র, এই সংযোজক সরলরেখা বরাবর। হ্যাঁ, এম ওয়ান 1 কেজি ভরবিষ্ট, এম টু 1 কেজি ভরবিষ্ট দুইটা বস্তু যদি 1 মিটার দূরত্ব থেকে পরস্পরকে আকর্ষণ করে, তাহলে যে বলে তারা আকর্ষণ করে সেটাকে বলা হয়, এই যে বলে আকর্ষণ করে, হ্যাঁ, সেই বলটা কি, সেই বলটা অ্যাকচুয়ালি জি এর সমান, সেই বলটা হচ্ছে জি এর সমান। তো এখানে জি এর ব্যাপারে যদি বলি যে জি অ্যাকচুয়ালি যে আমরা যে মহাকর্ষীয় ধ্রুবক, যে মহাকর্ষীয় ধ্রুবকের ব্যাপারে যদি বলি যে এটা বল নির্ধারণকারী একটি সমানুপাতিক, আমরা যদি বলি বল নির্ধারণকারী সমানুপাতিক ধ্রুবক। অর্থাৎ দেখো এখানে কিন্তু এই যে মহাকর্ষীয় বল, এই বল নির্ধারণকারী, এটার মান বের করার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক। হ্যাঁ, তো এইটি অ্যাকচুয়ালি যে বিশ্বজনীন বা মহাকর্ষীয় ধ্রুবকও বলে, যেটা আগে বললাম, এটি সর্বপ্রথম আমরা জানি যে এটি ওই যে ব্রিটিশ একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি 1798 সালের দিকে, মেবি 1798 সালে যে ব্রিটিশ যে সায়েন্টিস্ট ছিলেন, ওনার নাম ছিল তোমার হেনরি ক্যাভেন্ডিশ। এই হেনরি ক্যাভেন্ডিশ একটা পরীক্ষা করেন, যে পরীক্ষাটার নাম ছিল যে টরশন ব্যালেন্স পরীক্ষা। টরশন ব্যালেন্স পরীক্ষার মাধ্যমে জি এর যে ম্যাথমেটিক্যাল যে ফিগারটা, এই ফিগারটা উনি পাবলিশ করেন বা আবিষ্কার করেন। তো এরপরে বলছে যে এটি সৌরজগতের মহাবিশ্বের গঠন,
হ্যাঁ, এই সৌরজগতের যে মহাবিশ্বের যে গঠন, তারপর যদি আমরা বলি ব্ল্যাক হোল, এগুলো মোটামুটি আমরা জানি যে ব্ল্যাক হোল সম্পর্কে। তো এই ব্ল্যাক হোল, তারপর বলছে সৌরজগতের যে মহাবিশ্বের গঠন এবং যে মহাকর্ষীয় যে তরঙ্গ ওয়েভ, হ্যাঁ, এইটা বোঝার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে গ্রহ উপগ্রহের গতি নির্ণয়ের জন্য নিউটনস ল ব্যবহার করা হয়, যেখানে জি অপরিহার্য। জি ছাড়া এই যে গ্রহ উপগ্রহের যে গতি নির্ণয়ের জন্য, মোশন ডিটারমাইন করার জন্য এই যে নিউটনস ল ব্যবহার করা হয়, যেখানে জি খুবই ইম্পর্টেন্ট। যে পৃথিবীর উপরিভাগে যে অভিকর্ষ ত্বরণ আছে, হ্যাঁ, এই অভিকর্ষ ত্বরণ এটাকে জি দিয়ে প্রকাশ করা হয়, যেটা আসবো আমরা। এই যে অভিকর্ষ ত্বরণ, এটাকে জি দিয়ে প্রকাশ করা হয়। এই অভিকর্ষ ত্বরণ, এই ত্বরণের যে মান যদি নির্ণয় করতে, হ্যাঁ, এইটা নির্ণয় করতে আমাদের কি করা লাগে? জি এর ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ এখানে। তারপর বলছে যে আমরা যদি সংক্ষেপে যদি বলি, হ্যাঁ, যে আসলে জিটা কি, তো জি হলো সেই ধ্রুবক বা এমন একটা ধ্রুবক যা বস্তুদ্বয়ের ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। অর্থাৎ এই দুইটা বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল এবং মহাকর্ষীয় বলের মান নির্ধারণ করে থাকে। তাহলে এই যে মহাকর্ষীয় বল, এই যে এফ, এই মহাকর্ষীয় বলের এই মান নির্ধারণ করে থাকে। হ্যাঁ, আমি আবার বলছি যে সংক্ষেপে বলছি যে যদি আমরা বলি যে জি কি, জি হলো যে এমন একটা ধ্রুবক যা বস্তুদ্বয়ের ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল এবং মহাকর্ষ বলের মান নির্ধারণ করে থাকে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি জি। তো মহাকর্ষীয় বল যেটা বললাম, যে মহাকর্ষীয় বলটা অ্যাকচুয়ালি মহাকর্ষীয় বল, এই বলটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে এই যে পৃথিবীটা যে সূর্যের চারদিকে যে রোটেশন করতে থাকে র্যান্ডমলি, এই যে ঘুরতে থাকে, তাহলে এটা কিন্তু মহাকর্ষ বলের কারণেই ঘুরতে থাকে। এবং গ্রহ নক্ষত্ররা তাদের নির্দিষ্ট কক্ষপথে থাকে। তারপরে এই যে সূত্র, মহাকর্ষীয় যে সূত্রটা, এই সূত্রটা অ্যাকচুয়ালি মহাকাশ বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। এবং আমরা আমাদের যে সৌরজগৎ আছে এবং মহাবিশ্বকে ব্যাখ্যা করতেও সাহায্য করে, হ্যাঁ, এই মহাকর্ষীয় বল। তো এটা মহাকর্ষীয় সূত্র। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ, সেটা অভিকর্ষটা আসলে কি? তো এর আগে যে বললাম যে মহাকর্ষ, তো মহাকর্ষ হচ্ছে গিয়ে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, হ্যাঁ, অর্থাৎ মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ কাজ করে, হ্যাঁ, এই একে অপরের মধ্যে যে আকর্ষণ কাজ করে, এই আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ, সেটাই হচ্ছে মহাকর্ষ। আর এখানে যদি বলি যে যে পৃথিবী এবং আরেকটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, পৃথিবী এবং আরেকটা বস্তুর মধ্যে আকর্ষণ যদি হয় পৃথিবী এবং একটা ফুটবলের মধ্যে যে আকর্ষণ, সেইটার মধ্যে যে দুইটা পৃথিবী এবং আরেকটা অবজেক্টের মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে অভিকর্ষ। তাহলে মহাকর্ষ এবং অভিকর্ষ, এই দুইটা বিষয় আশা করি বুঝতে পারছো। এখন যদি বলি যে আমাদের যে পৃথিবী অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, হ্যাঁ, তাকেই অভিকর্ষ বলে। যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে যে আকর্ষণ, যদি আমরা বলি যে সূর্য এবং চন্দ্রের মধ্যে আকর্ষণ, তো সূর্য এবং চন্দ্র পৃথিবী ভিন্ন দুইটা বস্তু যদি আমরা কল্পনা করি, তাহলে সূর্য এবং চন্দ্রের মধ্যে যে আকর্ষণ, সেটাকে বলা হয় তোমার অভিকর্ষ। আর মহাকর্ষ হচ্ছে গিয়ে পৃথিবী এবং একটা ফুটবলের মধ্যে যে আকর্ষণ, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে অভিকর্ষ। তাহলে এখানে মহাকর্ষ এবং অভিকর্ষ, এই দুইটা বিষয় আশা করি ক্লিয়ার। তো অভিকর্ষ ত্বরণটা আসলে কি? তো অভিকর্ষ ত্বরণের ব্যাপারে বলছে যে আমরা অভিকর্ষ ত্বরণ বলতে আমরা অ্যাকচুয়ালি এটাকে যদি বলি যে ত্বরণ জিনিসটা আগে ব্যাখ্যা করি। ধরো একটা জিনিস ত্বরণ, এটাকে বলা হয় ইংলিশে বলা হয় অ্যাক্সিলিয়ারেশন, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ত্বরণ। তো এখন ত্বরণ হচ্ছে গিয়ে একটা বস্তু স্থির অবস্থানে ছিল, একটা বস্তু স্থির অবস্থানে ছিল, অর্থাৎ রেস্ট পজিশনে যদি একটা বস্তু থাকে, সেই বস্তুটা কি হয়েছে, একটা নির্দিষ্ট সময় পর একটা বেগ হয়েছে। তাহলে আমরা যদি বলি স্থির অবস্থানে বস্তুটার আদি বেগ ছিল কি ইউ, ইউ দিয়ে আদি বেগকে বোঝানো হয় এত এম/এস ইনভার্স 1। তো এটা হচ্ছে স্থির পজিশনে একটা বস্তু ছিল, এই বস্তুটা এইখানে ছিল স্থির পজিশনে, এবং এটার বেগ ছিল কি আদিবেগ। আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল তোমার 0 ছিল। ধরো আদিবেগ কত ছিল? স্থির পজিশনে একটা বস্তু ছিল, এই বস্তুটা এইখান থেকে বেগপ্রাপ্ত হয়ে শেষ বেগ। তাহলে আমরা বলতে পারি যে এখানে আদিবেগ, তাহলে এই যে বস্তুটার একটা আদিবেগ আমরা কি বলবো, যে ইউ তার কত ছিল? 0 ছিল, এত এম/এস ইনভার্স 1। এই যে স্থির অবস্থানে একটা নির্দিষ্ট সময় পর টি ইকুয়াল টু, ধরো এটা 10 সেকেন্ড পর সেটা কি হইলো? একটা বেগ প্রাপ্ত হয়েছে। এই 10 সেকেন্ড পর বস্তুটা এইখান থেকে যখন এই জায়গাটায় গেছে, অর্থাৎ এটারে যদি আমরা এ পজিশন বলি, তাহলে এ পজিশন থেকে অবজেক্টটা বি পজিশনে গেছে। তাহলে এটা হচ্ছে শেষ বেগ কত হয়েছে? শেষ বেগ হইলো ধরো তার 30 হইলো, 30 এম/এস ইনভার্স 1। তাহলে এখানে এটা ছিল তার শেষ বেগ, অর্থাৎ
যখন থেমে যাবে তার আগে যে বেগ ছিল, অর্থাৎ থামার আগে যে বেগ ছিল সেটা ছিল 30। একটা বাস স্টপেজে একটা বাস স্ট্যান্ড ছিল, এখন যদি বলি তার আদি বেগ কত, 0, কারণ এখানে রেস্ট পজিশনে ছিল বা স্থির অবস্থায় ছিল। যখন স্থির অবস্থায় ছিল তার মানে তার ভিতরে কোনো আদি বেগই ছিল না, তার মানে আদি বেগ 0 ছিল। এখন সেটি 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড রান করার পর সে যদি ব্রেক করে তার আগ মুহূর্তে যে বেগ, এটা হচ্ছে শেষ বেগ কত ছিল, 30 ছিল। এখন তাইলে ত্বরণটা আসলে কি, তাহলে এখানে ত্বরণ কি, দেখো ত্বরণ হচ্ছে গিয়ে বেগের পরিবর্তন, অর্থাৎ শেষ বেগ থেকে যদি আদি বেগ আমি বাদ দিই তাহলে বেগের পরিবর্তন পাবো, আর উইথ রেসপেক্ট অফ টাইম, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগ যদি বাদ দিই তাহলে বেগের পরিবর্তন এটা। হ্যাঁ, এটাকে বলি চেঞ্জ অফ ভ্যালোসিটি। হ্যাঁ, ভ্যালোসিটি বলতে বোঝায়, আমরা যদি বলি ভ্যালোসিটি হচ্ছে বেগ। এখন এটা ইউ মানে আদি বেগ আর বি দিয়ে বোঝায় শেষ বেগ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে বললাম যে অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে গিয়ে ত্বরণ, এটাকে এ দিয়ে কিন্তু ডিনোট করা হয়, কি দিয়ে স্যার, এ দিয়ে ডিনোট করা হয়। এটার একক কি, এটার একক হচ্ছে গিয়ে এমএস ইনভার্স 2, এগুলো আমরা খেয়াল করি, এগুলো বোঝা লাগবে, সামনে লাগবে। হ্যাঁ, অ্যাক্সিলারেশন হচ্ছে গিয়ে ত্বরণ, এই ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয় কারণ এটা এ অ্যাক্সিলারেশন, আর এটা হচ্ছে ইউনিট হচ্ছে এমএস ইনভার্স 2, নট এমএস ইনভার্স 1। এমএস ইনভার্স 1 হচ্ছে ভ্যালোসিটির ইউনিট। তাহলে দেখো ত্বরণের যদি ডেফিনেশনটা আমরা দিই এখান থেকে, তাহলে কিভাবে দিতে পারি, এখান থেকে ডেফিনেশনটা দিতে পারি আমরা এইভাবে যে, ত্বরণের ডেফিনেশন আমরা এইভাবে দিতে পারি যে বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে, যে ডিভাইড বাই টাইম, তাহলে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, চেঞ্জ অফ ভ্যালোসিটি, মানে রেট অফ চেঞ্জ অফ ভ্যালোসিটি উইথ রেসপেক্ট অফ টাইম। এই যে সময়ের সাপেক্ষে এই যে চেঞ্জ অফ ভ্যালোসিটি, হ্যাঁ, এবং তার যে রেট, হ্যাঁ রেট, এই রেটকে বলা হয় ত্বরণ। তাহলে আমরা যদি বলি 30 ms ইনভার্স 1 আর হচ্ছে 0 ms ইনভার্স 1, এইটা যদি বাদ দিই কত দিয়ে, 10 দিয়ে আমরা যদি ভাগ দিই, তাহলে এইখান থেকে 30 থেকে 0 বাদ দিলে আমার কি আসে, 30 আসে, এত ms ইনভার্স 1, একটু বোঝো তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে কত, 10 সেকেন্ড। এখন এটা দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আসবে 3, তাহলে এখানে লিখতে পারি 3, আর এখানে ms ইনভার্স ছিল, এর যদি উপরে চলে যায় আবার ইনভার্স 1 হয়ে যাবে সূচকের নিয়মে, তাহলে আগে ছিল আমার ms ইনভার্স 1, তারপর আবার হয়ে গেল কি s ইনভার্স 1, তাহলে আলটিমেটলি আমি লিখতে পারি 3 ms ইনভার্স 2, যেটা বলছিলাম যে ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2। দেখছো ms ইনভার্স 2 হয়ে গেল, মাইনাসে প্লাস হয়, ভিত্তি একরকম, এই জন্য কি হবে, যোগ হবে দুইটা, তাহলে এই যে ms ইনভার্স 2। তাহলে দেখো আমরা ত্বরণ পেলাম কি 3 ms ইনভার্স 1, তার মানে বোঝা গেল যদি রেস্ট পজিশন থেকে, হ্যাঁ, 10 সেকেন্ড পর কোনো একটা গাড়ি যদি 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় তবে তার কত ত্বরণ সৃষ্টি করে, সেই গাড়িটা 3 ms ইনভার্স ত্বরণ সৃষ্টি করে, তাই এটাকে বলা হয় ত্বরণ। তো ত্বরণের সঙ্গে আমরা এইখান থেকে দিতে পারি যে সময়ের সাপেক্ষে, এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম আর কি তোমাদের, অ্যাকচুয়ালি সংজ্ঞাটা এখান থেকে তোমরা নিজেরা যাতে লিখতে পারো। হ্যাঁ, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বা বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণ কাকে বলে আশা করি বুঝতে পারছো। এখন এই ত্বরণটা কেন বললাম, ওই যে অভিকর্ষ ত্বরণ, তাহলে অভিকর্ষ ত্বরণ এবং ত্বরণ এই দুইটার মধ্যে আসলে সম্পর্কটা কি, তো এখানে বলছিলাম যে বেগের পরিবর্তনের হার আর অভিকর্ষ ত্বরণের ব্যাপারে কি বলছে, এখানে বলছে যে দুইটা শব্দ নতুন এখানে ইনপুট করছে, একটা হচ্ছে গিয়ে তোমার মুক্তভাবে পরন্ত কোনো বস্তু, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি, আরেকটা যে বিষয় শব্দ সেটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে, আগে হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে, তাহলে দুইটা শব্দ, একটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে আর আরেকটা হচ্ছে গিয়ে মুক্তভাবে মুক্তভাবে অভিকর্ষ বলের প্রভাবে, এই একটা শব্দ, আর একটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তুর। তো মুক্তভাবে যদি বলি যে মুক্তভাবে পরন্ত বস্তুর, এখন এই দুইটা একটু বুঝাই তোমাদের, মুক্তভাবে পরন্ত বস্তুর আর যে বাকি কথাগুলো, এই ত্বরণের যে কথা একই কথা। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে, বেগের পরিবর্তনের হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আগের কথাই, আগেও বলছিলাম যে বেগের পরিবর্তনের হারকে, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আর এখানে হচ্ছে কি, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে, হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ বলে। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার বা বেগের পরিবর্তনের হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এইটা হচ্ছে তোমাদের একবারে স্পষ্ট করে তোমরা এটা, হ্যাঁ, লিখে দিতে পারো, এটাই হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের সংজ্ঞা। এখন অভিকর্ষ ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি, অভিকর্ষ ত্বরণকে আমরা জি দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণকে আমরা জি দিয়ে প্রকাশ করি, এটাকে বলা হয়
অ্যাক্সিলিয়ারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে যেটা ছিল অ্যাক্সিলিয়ারেশন, হ্যাঁ, ডিউ টু গ্র্যাভিটি, ডিউ টু গ্র্যাভিটি, তাহলে একটা হচ্ছে গিয়ে তোমার অ্যাক্সিলারেশন আর একটা ছিল ডিউ টু গ্র্যাভিটি, মানে অভিকর্ষ বলের প্রভাবে, এই যে এটা এই জন্য বলছে অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ বলের প্রভাবে এখন দেখো মুক্তভাবে পড়ন্ত বস্তুটা আসলে কি বোঝায়, যদি একটা বস্তু উপর থেকে আমি ছেড়ে দিছি, যখন ছেড়ে দিছি বস্তুটা নিচের দিকে পড়তেছিল, একটা বস্তুকে উপর থেকে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে এই বস্তুটা কি নিচের দিকে পড়তেছিল, এটাকে বলা হয় ফ্রি ফলিং। ফ্রি ফলিং অর্থাৎ একটা অবজেক্ট যদি আমি নিচের দিকে ফেলে দিই তাহলে এটা ফ্রি ফলিং। এই যে অবজেক্টটা যখন ফ্রি ফলিং হইতে থাকে অর্থাৎ এটা বিনা বাধায় নিচের দিকে যখন পড়তে থাকে, উপর থেকে নিচের দিকে আমি ফেলে দিছি, হোয়াট এভার ইট ইজ, এটা কত তালা থেকে ফেলছো, কত ফিট উঁচু থেকে ফেলছো, ওটা ডাজন্ট ম্যাটার, তুমি উপর থেকে একটা অবজেক্টকে নিচের দিকে ফেলে দিছো, হ্যাঁ, একটা ইট অথবা একটা বস্তুকে ফেলে দিছো, এই যে এটাকে বলা হয় ফ্রি ফলিং, অর্থাৎ বিনা বাধায় সেটা নিচের দিকে পড়তেছিল। যখন বিনা বাধায় কোনো বস্তু নিচের দিকে পড়তে থাকে তখন এটাকে বলে মুক্তভাবে পড়ন্ত বস্তু, মুক্তভাবে পড়ন্ত বস্তু, কথা বুঝতে পারছো, ফ্রি ফলিং অবজেক্ট। এরপর বলছে অভিকর্ষ বলের প্রভাবে, এখন এই বস্তুটা নিচের দিকে কেন পড়ে, কারণ এটার উপরে একটা অভিকর্ষ বল কাজ করে। অভিকর্ষ বলটা কি, ওই যে বললাম পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকেই অভিকর্ষ বল বলে। বা এটাকে আমরা যদি বলি অভিকর্ষ বল, পৃথিবী এবং আরেকটা বল বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, তাহলে যে বস্তুটাকে তুমি উপর দিকে ফেলে দিছো ওটা একটা বস্তু ছিল, আর পৃথিবী তার কেন্দ্রের দিকে বস্তুটাকে কি করে আকর্ষণ করে, তাহলে এই যে পৃথিবী তার কেন্দ্রের দিকে পরন্ত বস্তুটাকে যে আকর্ষণ করতেছে এইটাকে বলা হয় অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলকে আমরা আবার কি বলতে পারি, এটা অভিকর্ষ বল যে কথা, আর এখানে তোমার যে এই যে মাধ্যাকর্ষণ যে বল, হ্যাঁ, মাধ্যাকর্ষণ বল আর হচ্ছে তোমার এই যে অভিকর্ষ বল একই বিষয়, অর্থাৎ অভিকর্ষ বল আর হচ্ছে মাধ্যাকর্ষণ বল, হ্যাঁ একই, দুইটা কিন্তু একই। আমরা যে দাঁড়িয়ে থাকি মাটির উপরে, এটা কিসের কারণে দাঁড়িয়ে থাকি, মাধ্যাকর্ষণ বলের কারণে আমরা মাটির উপরে দাঁড়িয়ে থাকি, তার মানে আমাদের মাটির উপরে দাঁড়িয়ে থাকা এটা কিন্তু মাধ্যাকর্ষণ বলের কারণে, অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবেই আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি, নাহলে কিন্তু দেখো একটা ডল, হ্যাঁ একটা ডল কিন্তু মাটির উপরে দাঁড়িয়ে থাকতে পারে না, হ্যাঁ, কারণ এটার উপরে আমাদের উপরে একটা মাধ্যাকর্ষণ বল কাজ করে, হ্যাঁ, আমাদের উপরে স্পেশাল একটা মাধ্যাকর্ষণ বল কাজ করে, বা এটা অভিকর্ষ বলের কারণে। এখন প্রত্যেকটা বস্তু উপর দিকে যদি আমি নিচের দিকে ফেলে দিই, ওই বস্তুটা কি করে, ওই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, তাহলে এটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে এই যে অভিকর্ষ বলের প্রভাবে, এই কথাটা এই জন্য লেখা যে অভিকর্ষ বলের প্রভাবে। এরপরে বলছি মুক্তভাবে পড়ন্ত বস্তু, ফ্রি ফলিং বডির ক্ষেত্রে নিচের দিকে যখন বস্তুটা পড়তে থাকে অভিকর্ষ বলের প্রভাবে, তখন কি হয়, তখন তার বেগের পরিবর্তন হয়, অর্থাৎ আমি ফেলে দিছি রেস্ট পজিশন থেকে, ছাদ থেকে ফেলে দিছি আমি অবজেক্টটাকে, যখন ছাদের উপরে বস্তুটা ছিল তখন কি স্থির অবস্থায় ছিল, আচ্ছা প্রতি সেকেন্ডে ফেলে দেওয়ার ফলে কি হয়েছে, প্রতি সেকেন্ডে সময় বাড়ছে আর তার ভিতরে কি বেগও বাড়ছে, সময় বাড়ছে বেগ বাড়ছে, তাহলে বেগের একটা পরিবর্তন হয়েছে না। ওই যে গাড়ির উদাহরণ দিলাম, যখন বাস স্টপেজে ছিল তখন তার আদি বেগ কত ছিল, 0 ছিল, তো ছাদের উপরে যখন বস্তুটা ছিল তখন তো বস্তুটার ভিতরে কোনো বেগ ছিল না, স্থির অবস্থায় ছিল, যখন বস্তুটা স্থির অবস্থায় ছিল তখন তার ভিতরে আমরা বলবো যে আদি বেগ 0 ছিল। তখন যদি বস্তুটাকে আমি উপর থেকে নিচের দিকে ফেলে দিই তাহলে তার ভিতরে একটা বেগের পরিবর্তন হয়েছে, সময় যত বাড়ছে তার মধ্যে বেগ বাড়ছে, সময় বাড়ছে বেগ বাড়ছে, সময় বাড়ছে বেগ বাড়ছে, এরকম করতে করতে গ্রাউন্ড স্ট্রাইক করার আগ মুহূর্তে পর্যন্ত তার ভিতরে, হ্যাঁ, অনেক বেগ বৃদ্ধি পেয়েছে, অনেক বেগ বৃদ্ধি পেয়েছে, তাহলে ওইটাকে বলা হয় শেষ বেগ। গ্রাউন্ড স্ট্রাইক করার আগ মুহূর্তে যে বেগ ওইটাকে বলা হয় শেষ বেগ। তাহলে ওই শেষ বেগ থেকে যদি আমি আদি বেগকে বাদ দিই যখন স্থির অবস্থায় ছিল, এবং যে সময় নিয়েছে আদি বেগ থেকে শেষ বেগ পর্যন্ত পৌঁছাইতে যে সময় নিয়েছে, সময় দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা কি পাবো, ত্বরণ পাবো। এখন এই ত্বরণ দুইটা শব্দ যদি আগে যুক্ত করি, অভিকর্ষ বলের প্রভাবে এবং মুক্তভাবে পড়ন্ত বস্তুর, হ্যাঁ, বেগের পরিবর্তন, অভিকর্ষ বলের প্রভাবে এবং মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগের যে পরিবর্তন বা বেগ বৃদ্ধির যে হার, এই হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তো এখানে জি দিয়ে প্রকাশ করা হয় অভিকর্ষ ত্বরণকে, এটা বললাম। তো অভিকর্ষ ত্বরণকে যদি জি দিয়ে প্রকাশ করা হয় তার ইউনিট কি, ত্বরণের ইউনিট আমরা কি পেলাম, এমএস ইনভার্স 2 পেলাম ত্বরণের ইউনিট, যেহেতু ত্বরণের ইউনিট এমএস ইনভার্স 2 তাহলে আমরা বলবো অভিকর্ষ ত্বরণ এর ইউনিট হচ্ছে এমএস ইনভার্স 2, কারণ এটাও একটা ত্বরণ। এরপরে যদি আমরা বলি যে একটা এক্সাম্পল যদি দিই, হ্যাঁ, যে অভিকর্ষ ত্বরণ এক প্রকার ত্বরণ, এবং এইটাও কিন্তু এর এককও কিন্তু তোমার ওই অ্যাকচুয়ালি ত্বরণের একক, হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কোয়ার বা এমএস ইনভার্স 2 প্রকাশ করা হয়। আর পৃথিবীর ভিতরে যে অবজেক্টগুলো সেটা পৃথিবীর তুলনায় ছোট, এই জাতীয় অবজেক্টগুলোকে স্মল লেটারের এই যে এম দিয়ে প্রকাশ করা হয়। তার মানে এটা হচ্ছে গিয়ে ম্যাস, এটাও ম্যাস, কিন্তু এটা পৃথিবীর ম্যাস, মানে ম্যাস অফ আর্থ, এটা হচ্ছে ম্যাস অফ অবজেক্ট, তার মানে ছোট এই জন্য ছোট হাতের এম, আর বড় এই জন্য বড় হাতের এম।
এরপরে এটাকে আমরা কি করব, এইটাকে আমরা ফর্মুলাটা অ্যাকচুয়ালি কোনটা, ফর্মুলা হচ্ছে মহাকর্ষীয় ফর্মুলা আমরা জানি। আমরা এখানে একটু লিখি যে এটা হচ্ছে গিয়ে মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল এফ। এফ আমরা অ্যাকচুয়ালি জানি যে এখানে জি m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। এইটার আদলে আমরা লিখবো যে আসলে অভিকর্ষ বলটা কি। এটা হচ্ছে অভিকর্ষ বল, হ্যাঁ, অভিকর্ষ বল। অভিকর্ষ বল আমরা লিখবো সেটা হচ্ছে গিয়ে এফ, তাহলে এম, এই যে m1 এর জায়গায় একটা যদি হয় পৃথিবী, তাহলে m1 এইটার জায়গায় একটা হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবীর মাস হচ্ছে m, একটা লিখলাম। আর m2 এর আদলে আমরা লিখবো কি আরেকটা অবজেক্ট, সেই অবজেক্ট আমরা বললাম কি m। তাহলে আমরা এখানে লিখবো এটা যে জি এম এম ডিভাইড বাই ডি স্কোয়ার, মধ্যবর্তী দূরত্ব ডি দিয়ে প্রকাশ করলাম, হ্যাঁ। তো এখানে এই যে মহাকর্ষীয় বল ছিল এইটা থেকে কিন্তু আমি এই অভিকর্ষ বলের এইটা এফ লিখলাম, হ্যাঁ। তাহলে কি আসবে, m1 যদি একটা হয় পৃথিবী আর m2 যদি হয় একটা অবজেক্ট, ওই যে পৃথিবী এবং একটা অবজেক্টের মধ্যে বা আরেকটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলে অভিকর্ষ বল, হ্যাঁ। আর মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় মহাকর্ষীয় বল। তাহলে এমন একটা যদি মহাকর্ষের একটা অবজেক্ট হয়, যেমন আমি বললাম যে চন্দ্র, আর একটা m2 যদি হয় সূর্য, তাদের মধ্যে যে আকর্ষণ বল এটা হচ্ছে মহাকর্ষীয় বল। আর পৃথিবী এবং আর একটা অবজেক্টের মধ্যে, যেমন একটা স্যাটেলাইটের মধ্যে যদি বলি যে একটা ফুটবল ধরো, ভূপৃষ্ঠের উপরে একটা ফুটবল আছে, স্যাটেলাইটে ধরো একটা ফুটবল আছে, এই ফুটবলের সাথে আর হচ্ছে পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলের জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে গিয়ে অভিকর্ষ বল, অর্থাৎ পৃথিবী আর একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় অভিকর্ষ বল, হ্যাঁ। তো এখন যদি এখানে বলি যে এইটাকে যদি আমরা বলি যে এই সমীকরণ, আর আরেকটা আমরা জানি বলের পরিমাপ থেকে আমরা পাই, ঠিক আছে, বলের পরিমাপ থেকে এই যে এফ ইকুয়াল টু এম এ, যার এর আগে কিন্তু আমি লিখছিলাম এই কথাটা এফ ইকুয়াল টু এম এ, এখানে এম দিয়ে বুঝাইছে ম্যাস, আর এখানে এ দিয়ে বুঝাইছে এই যে তোমাদের যে এই যে অ্যাক্সিলারেশন। তো এইখানে দেখো এই যে ম্যাস এবং যে অ্যাক্সিলারেশন দেওয়া আছে, এটা কিন্তু অলরেডি আমি বুঝাইছি যে অ্যাক্সিলারেশনে কি। একটু কথা শুধু এটার সাথে অ্যাড করি যে এইটা কখন হয়, এইটার হিসাব করা হয় সারফেস টু সারফেস থেকে, হ্যাঁ, অর্থাৎ ভূমি থেকে ভূমিতে চলন্ত কোনো গাড়ি তার যে ত্বরণ, সেই ত্বরণ আমরা এইভাবে বের করি। আর উপর থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে অভিকর্ষ বলের প্রভাবে যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে এরকম পড়তে থাকে, তখন যে ত্বরণ হয় সেটাকে বলা হয় অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি। এই যে অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি একে জি দিয়ে ডিনোট করা হয়, হ্যাঁ, যার একটা নির্দিষ্ট মান থাকে এবং এটাকে আমরা কনস্ট্যান্ট ফিগার বা কনস্ট্যান্ট ভ্যালু বলি, হ্যাঁ। এটা কত, 9.8 অন ms ইনভার্স 2, 9.8 অন ms ইনভার্স 2। কিন্তু এখানে যে এ দিলাম অ্যাসিলেশন, এই অ্যাসিলেশনের কিন্তু কোনো তোমার এই কনস্ট্যান্ট ভ্যালু নেই, অর্থাৎ এটার মান যে কোনো একটা মান হইতে পারে, হ্যাঁ। কিন্তু এই যে অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি, এই মানটা হচ্ছে ফিক্সড, এটা কনস্ট্যান্ট একটা ভ্যালু। এনিওয়ে, তো এইটারে যদি বলি যে এটা হচ্ছে গিয়ে বলের পরিমাপ, এটা হচ্ছে বলের পরিমাপের আর একটা সূত্র এফ ইকুয়াল টু এম এ, হ্যাঁ। তো এফ ইকুয়াল টু এম এ এটাকে যদি আমি বলি 2 নাম্বার ইকুয়েশন, আর এইটাকে আমরা যদি বলি 1 নাম্বার ইকুয়েশন, তো 1 এবং 2 ইকুয়েশন থেকে আমরা অ্যাকচুয়ালি কি পাই, তো 1 এবং এটাকে যদি 1 নাম্বার, এটা যদি 2 নাম্বার ইকুয়েশন পাই, তাহলে এটাও অভিকর্ষ বল, আর এটা হচ্ছে গিয়ে বলের আর একটা সূত্র আর কি, বলের পরিমাপের একটা সূত্র। এখান থেকে আমরা কি পাই, তো এইখান থেকে আমরা পাই যে তো এখানে বলের পরিমাপ থেকে এই যে এফ ইকুয়াল টু, আচ্ছা আর একটু কথা স্কিপ গেল যে এফ ইকুয়াল টু এম এ। তো এখানে আমরা যেহেতু বললাম যে এখানে এটা এয়ার টু সারফেস, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে তো আর এ হচ্ছে না, এখানে কি হবে, এম জি হবে, কি হবে, এম জি হবে, ভর ইন্টু জি দিয়ে বুঝাইলাম কি অভিকর্ষ ত্বরণ, কারণ এখানে তো তোমার হবে না, সেটা হচ্ছে সারফেস টু সারফেস না, এটা হচ্ছে কি উপর থেকে পরন্ত বস্তু অভিকর্ষ বলের প্রভাবে কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে, যখন উপর থেকে কোনো একটা বস্তু অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ছে, তখন তার যে ত্বরণ হয় সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, সেটা এই যে এই অ্যাক্সিলারেশন বা নর্মাল যে ত্বরণ সেই ত্বরণ না। তাই জন্য ফর্মুলাটা হচ্ছে কি এফ ইকুয়াল টু এম এ, বলে পরিমাপের যে একটা সূত্র আনাদার ফর্মুলা সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, এই এফ ইকুয়াল টু এম এ এর জায়গায় আমরা লিখবো এই জন্য জি। এখন যদি আমি বলি যে 1 আর 2 এই দুইটা ফর্মুলা থেকে আমরা কি পাই, 1 ও 2 এই দুইটা ফর্মুলা থেকে আমরা কি পাই, এইটা থেকে আমরা পাই যে আমি লিখতে পারি যে এম জি ইকুয়াল টু, যেহেতু আমরা এখানে যদি এটা তোমার এফ ওয়ান দিয়ে বলি এফ ওয়ান, আর এটা হচ্ছে কি এফ টু দিয়ে হাইলাইট করি, তাহলে আমি বলতে পারি যে এফ ওয়ান ইকুয়াল টু এফ টু। যদি এফ ওয়ান এফ টু হয় তাহলে আমরা দেখতে পারি কি যে এম জি ইকুয়াল টু হবে কি, হবে জি এম এম ডিভাইড বাই ডি স্কোয়ার, হ্যাঁ। এটা জাস্ট আমি একটু প্রকাশ করলাম এফ ওয়ান এফ টু, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এফ ওয়ান যে কথা এফ টু সমানই। তাহলে দেখো এফ ইকুয়াল টু একবার এইটা, আবার এফ ইকুয়াল টু একবার এইটা, তাহলে এফ এর লেফট সাইড এটা যদি রাইট সাইড এইটা আর এইটা, তাহলে সমান, কারণ আমার এটাও বল এটাও বল, তাহলে এইটা সমান এইটা লেখা যায়, এই যে লিখলাম।
লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমার এম আছে, এখানে এম আছে, বোথ সাইডে আমার এম আছে, তার মানে ম্যাচ। এখন এই বোথ সাইডে ম্যাচকে আমরা কি করবো, ক্যান্সেল করবো। ক্যান্সেল করলে কি থাকবে, জি ইকুয়াল টু হবে জি, আর এখানে হবে এম, ডিভাইড বাই হবে কি, একসাথে লিখে ফেলি, ডিভাইড হবে ডি স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাইলাম যে অভিকর্ষ ত্বরণ ইকুয়াল টু জি এম ডিভাইড বাই ডি স্কোয়ার। এই যে বললাম জি এম বাই ডি স্কোয়ার, এখানে বললাম কি যে ডান পাশে কিন্তু এম অলরেডি ক্যান্সেল করে দিছি, তার মানে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপরে নির্ভর করে না। যদি ভরের উপরে নির্ভর করতো তাহলে এখানে ভর এম, বস্তুর ভর এম এখানে থাকতো, উপস্থিত থাকতো। যেহেতু এখানে বস্তুর ভর এম অনুপস্থিত, তার মানে বোঝা গেল অভিকর্ষ ত্বরণ জি এর মান কখনো বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে এটা কিসের উপরে নির্ভর করে? হ্যাঁ, অর্থাৎ এখানে বলতে পারি যে এর মান, যে তোমার অভিকর্ষ যে ত্বরণ, এই ত্বরণের মানটা কিসের উপরে, কিন্তু তোমার কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, দুইটাই কনস্ট্যান্ট। তাহলে এই ডি, অর্থাৎ তাদের যে মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ, এই ডি এই কম বেশি হয়, অর্থাৎ ডি এর মান ভ্যারিয়েবল। তাহলে ডি এর মান যেহেতু ভ্যারিয়েবল, পরিবর্তনশীল, তাহলে বোঝা যায় যে জি এর মান এইটার উপর নির্ভর করে, অর্থাৎ এইটার উপরে এই জি এর মানটা নির্ভর করে, জি এর মানের উপর নির্ভর করে জি এর মান। তাহলে জি এর মান, এই জন্য বলে যে একটা কথা আছে যে জি এর মান বস্তু নিরপেক্ষ হইলেও স্থান নিরপেক্ষ নয়। বস্তু নিরপেক্ষ হইলেও, অর্থাৎ জি এর মান বস্তুর উপরে নির্ভর করে না, এই জন্য বলছে বস্তু নিরপেক্ষ হইলেও, কিন্তু বলছে কি জি এর মান স্থান নিরপেক্ষ নয়, অর্থাৎ জি এর মান এক একটা স্থানে জি এর মান এক এক রকমের। হ্যাঁ, জি এর মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের হয়।